সারা বার্নার্ড বিরাট বড় অভিনেত্রী ছিলেন। সারা বার্নার্ড বিবেকানন্দকে খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন। সারা বার্নার্ডের থিয়েটার দেখেছেন, এ ভারতবর্ষে দ্বিতীয় কোন লোকের কথা আপনি পাবেন না। এবং বোধ হয় সারা বার্নার্ডের নামই লোকের জানে না, যদিও বা জানে তার যে কি ইম্প্যাক্ট ছিল ওয়েস্টার্ন সোসাইটিতে ভাবা যায় না। এমা কালভে স্বামীজির কলকাতা এসেছিলেন স্বামীজির দেহত্যাগের পর। এমা কালভে সেই যুগের সবচেয়ে বড় অপেরা গায়িকা ছিল। কালভের যখন কলকাতা এলেন, কালভের থেকে জানতে পারি আমরা যে স্বামীজি ফ্রেঞ্চে গান গাইতে পারতেন। কালভে তো বেলুড় মঠে গিয়েছিলেন, বেলুড় মঠে গিয়ে স্বামীজির সমাধি মন্দিরের সামনে বসে নতজানু হয়ে গান শুনিয়েছিলেন। বলেছিলেন আমি সেই গানগুলো শোনাচ্ছি যেগুলো স্বামীজি শুনতে পছন্দ করতেন। উইলিয়াম জেমস মহাপণ্ডিত ছিলেন, একদম আমেরিকান এডুকেশনিস্ট, আমেরিকান সাইকোলজিস্ট এবং পার্সোনাল ফ্রেন্ড অফ অভেদানন্দ, ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ বিবেকানন্দ। এই চারজন এরা স্বামীজির কাছে এসেছিলেন তার ব্যক্তিত্ব দেখে। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ, এবং এটা এক্সক্লুসিভলি পবিত্র সুর তথা প্রাণারাম ইউটিউব চ্যানেলের একান্ত ইচ্ছে আমরা এতদূর এগিয়েছি। আজকে তার আরেকটি পর্বে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি। অবশ্যই আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন সেই প্রখ্যাত সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় দিচ্ছি। তরুণবাবু, স্বাগত আমাদের এই বাক্যালাপে বা এই পডকাস্ট। প্রসঙ্গত গতবারে আমরা আলোচনা করেছিলাম স্বামীজির বিদেশি শিষ্যদের বলাটাই বোধহয় ভালো হবে, যে যারা স্বামীজির সংস্পর্শে এসে ফাইনালি শিষ্যত্ব গ্রহণ করেছে। আজকে সেই রকম বিদেশি চারজনকে নিয়ে আমরা আলোচনা করব, যারা কোনদিন শিষ্যত্ব গ্রহণ করেননি বটে, কিন্তু তারা স্ব ক্ষেত্রে প্রতিভাবান মানুষ ছিলেন, উল্লেখযোগ্য মানুষ ছিলেন। তাদের সঙ্গে স্বামীজির সম্পর্ক নিয়ে আমাদের অনেক কিছু কৌতূহল আছে বলে আমি অনুরোধ করবো তরুণ বাবুকে যে তাদের সম্বন্ধে। তাই সেই বিখ্যাত যে পুরুষ এবং নারী তাদের নিয়ে আমরা আলোচনা করছি, তাদের মধ্যে প্রথমেই আছেন ম্যাডাম এমা কালভে, তারপর রয়েছেন সারা বার্নার্ড, তারপর রয়েছেন নিকোলা টেসলা এবং উইলিয়াম জেমস। তরুণ, এই চারজন সম্বন্ধে আপনার সঙ্গে আলোচনার মাধ্যমে এই চারটি নাম উঠে এসছে। আপনি যদি এদের সম্বন্ধে স্বামীজির সঙ্গে সম্পর্ক রাখেন। সারা বার্নার্ড বিরাট বড় অভিনেত্রী ছিলেন, এবং আমরা তো এখন চার্টার্ড প্লেনের কথা শুনি, তিনি চার্টার্ড ট্রেনে ঘুরে বেড়াতেন। তার তো অর্থ বুঝতেই পারছেন। এবং সারা বার্নার্ড বিবেকানন্দকে খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন, এবং তার থিয়েটার স্বামীজি দেখতে গেছেন। একদিন একটু খোলামেলা পোশাকে অভিনয় করবেন, স্বামীজিকে চিঠি লিখেছেন যে আপনি আজকে থিয়েটার দেখতে আসবেন না, কারণ খোলা পোশাকে অভিনয় করব, আপনি যদি আসেন তাহলে আমার অস্বস্তি হবে। এবং তিনি ভারতবর্ষে আসার ইচ্ছে প্রকাশ করেছেন স্বামীজির কাছে, আসেননি। স্বামীজির সমকালে আর কোনো মানুষ তারা এদের সংস্পর্শে এসেছেন আমরা জানি না আমরা। সারা বার্নার্ডের কোনো ভারতীয়র সঙ্গে পরিচয় হয়েছিল আমরা জানি না, কারণ তার যে স্ট্যাটাস ছিল ইউরোপে, সেখানে কোনো ভারতীয় তার বন্ধুত্ব হবে কল্পনা করা যায় না। এই 30 বছরের ছেলেটি তার বন্ধুত্ব হয়েছিল তার ব্যক্তিত্বের জন্য, তার ম্যাগনেটিক পার্সন, চৌম্বক ব্যক্তিত্ব সারা বার্নার্ডকেও টেনেছিল। এবং বিবেকানন্দের একজোড়া চোখ, সেই চোখ দেখেই তিনি বুঝেছিলেন এই চোখ সাধারণ মানুষের চোখ নয়। সেই অন্তর্ভেদী দৃষ্টি বিবেকানন্দের, তিনি তাকে শ্রদ্ধা করতেন। এবং তার থিয়েটার যেন বিবেকানন্দ দেখতে যান, বক্সে বসে বিবেকানন্দ থিয়েটার দেখেছেন, সারা বার্নার্ডের থিয়েটার দেখেছেন, এ ভারতবর্ষে দ্বিতীয় কোন লোকের কথা আপনি পাবেন না। প্রথম কথা, সারা বার্নার্ডের নামই লোকের জানে না, যদিও বা জানে তার যে কি ইম্প্যাক্ট ছিল ওয়েস্টার্ন সোসাইটিতে ভাবা যায় না। এখন যেরকম আপনি যদি কোনো একজন অভিনেতা অভিনেত্রীর কোনো একটি সিনেমা দেখে এসে পিআর গ্রুপকে বলা হয় যে অমুক সিনেমাটা অমুক আইনক্সে দেখে এলাম, তেমনি সারা বার্নার্ডের থিয়েটার যারা দেখতে এতেন তারা ফিরে এসে বলতেন সারা বার্নার্ডের থিয়েটার দেখে এসেছে। এবং যারা দেখতে যেতেন তারা সব লর্ড এবং লেডি,
সেই সফিস্টিকেশন, কারণ তখন তো থিয়েটার হলে ঠিক সাধারণ আমজনতার প্রবেশ ছিল না, সেইখানে বিবেকানন্দ গেরুয়া পোশাকে শুনতে গিয়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ স্বামীজি স্যুট পরতেন বটে, কিন্তু গেরুয়া পোশাকে তো থাকতেন। সেইভাবে তিনি সারা বাংলার সঙ্গে মিশেছেন। এমা কালভে স্বামীজির কলকাতায় এসেছিলেন স্বামীজির দেহত্যাগের পর, এবং স্বামীজির সমাধি মন্দির আছে, সেখানে তিনি গান গেয়েছিলেন। এমা কালভে সেই যুগের সবচেয়ে বড় অপেরা গায়িকা ছিলেন। দুজনেই ফ্রান্সে। এমা কালভে স্বামীজির সঙ্গে ফ্রেঞ্চে কথা বলতেন, এবং স্বামীজি দ্বিতীয়বার মিশর থেকে ফিরে আসেন ভারতবর্ষে রুবেটিনি স্টিমারে, ছোট জাহাজ, প্যাসেজ মানি দিয়েছিলেন এমা কালভে। আচ্ছা, এমা কালভে শঙ্করী প্রসাদ বসুর অসাধারণ বই ছিল সুর ও নৃত্যের উর্বশী। আচ্ছা, সেই বইটি আমার কাছে আছে। পরে সেই বইটিকে বাজার থেকে তুলে নেওয়া হয়। কেন তুলে নেওয়া হয়, কার জন্য তুলে নেওয়া হয় আমি বলবো না, আমি জানি, কিন্তু সে বইটি আমার কাছে আছে, অপূর্ব বই। এবং স্বামী শঙ্করীয় পরে লেখেন যে স্বামীজির সান্নিধ্যে বিদেশিনী, তাতে খুব ছোট করে কালভের, এটা একটা গোটা বই কালভের। কালভে বহু চিঠিতে স্বামী তার কথা উল্লেখ করেছেন, এবং স্বামীজি আমেরিকায় যখন আছেন তখন কালভে দেখা করতে গিয়েছিলেন আমেরিকাতে। হ্যাঁ, এবং প্যারিস কংগ্রেসে স্বামী যখন আসেন তখন কালভে উপস্থিত ছিলেন। স্বামীজি কালভের সঙ্গে ফ্রেঞ্চে কথা বলতেন, এবং স্বামীজি কালভের যখন কলকাতায় এলেন, কালভের থেকে জানতে পারি আমরা যে স্বামীজি ফ্রেঞ্চে গান গাইতে পারতেন। তিনি অসাধারণ গায়িকাও ছিলেন নাকি? তার মানে তিনি তো অপেরা গায়িকাই ছিলেন। অভিনেত্রী না, তিনি কুইন ভিক্টোরিয়াকে গান শোনাতেন। তখনকার কুইন ভিক্টোরিয়া, এখন বুঝতে পারবেন না, লোকে জানতেই পারবে না। 1890 সালে তিনি গিয়ে কুইন ভিক্টোরিয়াকে গান শোনাচ্ছেন। মনে রাখতে হবে যে ব্রিটিশ সান নেভার সেটস ইন দ্য এম্পায়ার। এই দীর্ঘ জীবন ভিক্টোরিয়ার, দীর্ঘ তার রাজত্বকাল, তিনি কুইন ভিক্টোরিয়াকে গান শুনিয়েছেন। যেমন কেশবচন্দ্র সেন কুইনের কাছে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন। কেশবচন্দ্র সেন তো কুইনের কাছে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন। টাইমস অফ ইন্ডিয়া বোম্বে যখন কেশব ফিরে আসেন বোম্বেতে, তখন লিখেছিল when কেশব স্পিক্স world listens, a second Jesus from the east. তো তারপর ঠাকুর তাকে বলেন যে আমাকে বক্তৃতা দিয়ে শোনাও, এবং কেশবের বিখ্যাত উক্তি, আমি অত বোকা নই, আমি কামার ছাড়া ছুঁচ বিক্রি করতে আসি। এমা কালভে অত্যন্ত সফিস্টিকেটেড মহিলা ছিলেন, বিপুল অর্থের অধিকারিণী ছিলেন। তিনি অভিনয় করতে, তিনি গানও গাইতেন, অভিনয় করতেন। কাঠের বাড়ি, অভিনয় করতে গিয়েছিলেন মেয়েকে রেখে, বাইরে আগুন ধরে, যেমন মেয়েটা পুড়ে মারা যায়। স্বামীজির কাছে তিনি যখন যান দেখা করতে, তখন স্বামীজি বসে রয়েছেন ঘরে জোড়াসনে, গেরুয়া পোশাক, কালভের দিকে তাকাচ্ছেন না। কালভের খুব লেগেছিল যে একে তুমি কালো ভূত, তারপর আমি এমা কালভে, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। যখন চলে যাবেন, ঘর থেকে বেরিয়ে যাবেন কালভে, তখন স্বামীজি কালভেকে বলেছিলেন তুমি তো ঝড়ের মুখে এসেছো। তারপর দুজনের বন্ধুত্ব হয়, এবং কালভে স্বামীজিকে বলেন যে আমার জীবনের কোথায় কোথায় ত্রুটি আছে। স্বামীজি কত বড় মনোবিজ্ঞানী ছিলেন বাবু, ঠাকুর তো মনোবিজ্ঞানী ছিলেন, সেটি ওই শিষ্যের ওপর তিনি ট্রান্সফার করে দিয়েছিলেন। স্বামীজি তাকে বলেন কালকে লিখে আনবেন যে আপনার কোথায় কোথায় ত্রুটি। কালভে খুব ভেবে চিন্তে এক পাতা লিখে নিয়ে যান। স্বামীজিরা পড়েই বলেন ও মাত্র এক পাতা ত্রুটি, তার মানে বাকিটা ঠিক। কি অসাধারণ, মানে পজিটিভ সাইকোলজি আমরা এখন বলি, তার আকর ছিলেন ঠাকুর স্বামীজি। ঠাকুর বলেছিলেন মোড় ফিরিয়ে দাও, সাংঘাতিক, ফ্রম নেগেটিভ টু পজিটিভ, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়। এবং স্বামীজি কালভের শুধু এক পাতা করে বলে আপনার এই এক পাতা শুধুমাত্র ডিফেক্ট, বাকিটা ঠিক। তো সেই কালভে তারপর বন্ধুত্ব হয়ে গেল, গভীর বন্ধুত্ব দুজনের। মিশরে যখন স্বামীজি গেছেন, তখন রাস্তায় হাঁটতে হাঁটতে স্বামীজি একটি গলির মধ্যে চলে যান, সেখানে বারবণিতারা থাকেন, এবং স্বামী এবং কালভে খুব ভয় পেয়ে যান, এটা কি হলো ভাবেননি। এবং তারা স্বামীজির বসন প্রান্ত চুম্বন করছেন, স্বামীজিকে বলছেন ঈশ্বর পুত্র। কালভে লিখছেন যে স্বামীজির পবিত্র চোখের সামনে
তারা এবং তারা তখন তাদের নিজেদের শরীরকে ঢাকতে শুরু করে। কালবে লিখছেন যে স্বামীজির পবিত্র চোখের সামনে তারা বারবার ঢেকে রাখতে চেয়েছিল তাদের সংকুচিত আত্মাকে। এবং কালবে গিয়ে দেখেন স্বামীজি বলছেন অস্ফুট ভাবে যে এরা কি হতভাগিনী, এরা ঈশ্বরত্বকে নামিয়ে এনেছে নিজের দেহে। ঈশ্বরত্বকে নামিয়ে এনেছে নিজেদের দেহে। কল্পনা করতে পারেন কি কথা! মানে আপনি ইনফিনিটিকে, ইউ হ্যাভ ব্রট ইনফিনিটি ইনটু ইয়োর ফিজিক অ্যান্ড ইউ আর রিভিলিং ইয়োর ফিজিক। কল্পনা করা যায় না। তো কালবে সোর্স কথা মানে কি এমা কালবে নিজে লিখেছেন, তার থেকে শঙ্কর প্রসাদ বসু পেয়ে তার থেকে এসেছে। আচ্ছা আচ্ছা। তারপর শুনি যেমন রোমারোলার বই, এ তো ফ্রেঞ্চে লেখা। রোমারোলার যে বিবেকানন্দ ফ্রেঞ্চে লেখা, তার বোন অনুবাদ করেছিলেন। কালবের বইটি অনুবাদ করা হয়েছিল। এবং কালবে তো দেখেছেন কলকাতা যারা 1903 সালে 4 সালে এসেছিলেন, কিন্তু ব্রিটিশস্টান হোটেলে ছিলেন। এবং কলকাতার যারা সমাজপতি তারা দেখেছেন কালবে তো বেলুড় মঠে গিয়েছিলেন। বেলুড় মঠে গিয়ে স্বামীজির সমাধি মন্দিরের সামনে বসে নতজন হয়ে গান শুনিয়েছিলেন। বলেছিলাম সেই গানগুলো শোনাচ্ছি যেগুলো স্বামীজি শুনতে পছন্দ করতেন, ফ্রেঞ্চ গান। কারণ স্বামী তো মাতৃভাষার মতো ফ্রেঞ্চটা জানতেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের, বাইরে থেকে খণ্ডন ভববন্ধন শুনলে মনে হয় কোনো চার্চ করার। খণ্ডন ভববন্ধন ছাড়া সারা পৃথিবীতে কোনো হিন্দু সঙ্গীত নেই যেটি পিয়ানোর সঙ্গে বাজানো হতো। এখন তো সিনথেসাইজারে বাজানো হয়। আমি যদি অরিজিনাল খণ্ডন ভববন্ধন বলুন, তখন অর্গান বা পিয়ানোর সঙ্গে সুর ধরা হতো। এবং বাইরে থেকে মনে হবে চার্চ করার, ভেতরে গেলে স্বামীজির সঙ্গীত প্রতিভা তো 39 এবং সাধু জীবন তাই জানলো না। এমা কালবে তার টাচেস গ্লিমসেস পেয়েছিলেন, যেহেতু স্বামীজি গান গাইতে, যেহেতু আপনি শিখেছিলেন গানটা বেণীমাধব সর্বাধিকারীর সঙ্গে। তাই জন্য কি হয়েছিল জানেন, জুলিয়ান ড্রুজের সাউন্ড অফ মিউজিক একটা লাইন আছে, ইফ ইউ নো দ্য নোটস টু সিং দেন ইউ ক্যান সিং এনিথিং। ওই নোটটা লাগাতে জানতেন বলে যে কোনো ভাষায় গান। আর ফরাসি তার খুব প্রিয় ভাষা ছিল, জার্মানটাও শিখে ফেলেছিলেন কিছু। আরো বেঁচে থাকতে দেখবেন জার্মানে কথা বলছেন, কিন্তু কলকাতায় কথা বলবেন কি? কলকাতায় কথা বলার কোনো লোক নেই ফরাসিতে। পেলে তিনি বলতেন। তিনি যদি আবার পুনাতে যেতে পারতেন, যার কাছে পাণ্ডুরঙ্গ রায়ের কাছে শিখেছিলেন ফরাসি, তাহলে কিন্তু দেখতেন আবার পুনায় বলতেন। এই কালবের সঙ্গে তো ফরাসিতেই কথা বলতেন, কালবের সঙ্গে তো ইংরেজিতে কথা বলতেন না। ভাবুন, বয়স 30, একজন ওই রকম বিখ্যাত অপেরা গায়িকা যিনি রানীকে গান শুনিয়েছেন, সেখানে তিনি গান শোনাচ্ছেন এবং স্বামীজি যে যে গান পছন্দ করতেন সেই গান তিনি সমাধি মন্দিরে গাইতেন। এখনকার পরিভাষায় যদি কোনো সাধুকে লতা মঙ্গেশকর গান শোনান এবং পরে লতা মঙ্গেশকর সে সমাধিতে গিয়ে তিনি তাকে গান শুনিয়েছেন, সেই প্রিয় গানটি বাজান, সেই কনোটেশন, দারুণ উপমা দিয়েছেন, দারুণ কনোটেশন। কালবের জনপ্রিয়তা আমরা কল্পনা করতে পারি না। এবং কালবের রূপ, সেটিও ভাবা যায় না, অপূর্ব রূপসী ছিলেন। আমি কালবের ছবি দেখেছি, অপূর্ব রূপসী। কালবে তো ছবি পাওয়া যায়, কমপ্লিট পিকচার বায়োগ্রাফিতে পাওয়া যায় ছবি কালবের, অপূর্ব দেখতে ছিলেন কালবে। আমি পবিত্রকে তো অনুরোধ করবো যে যেন ছবিটা দিয়ে আমাদের এই পডকাস্ট প্রচার করে। কালবের ছবি পাওয়া যায়, কালবের ছবি পাওয়া যায়। নিকোলা টেসলা, এই এখন যারা টেসলা গাড়ি তার নাম শুনেছে, তিনি বিরাট বড় আপনার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ ছিলেন। হ্যাঁ, তার সঙ্গে এডিসনের গন্ডগোল হয়, তিনি দেশ ছাড়েন, ওই বিপুল মানুষ অপর্দক শূন্য হয়ে যান। স্বামীজি তার মধ্যম ভ্রাতার সঙ্গে তার যে সম্পর্কটা চটে যায়, তার কারণ মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ তিনি ব্যারিস্টার হওয়ার কথা বলেন বিলেতে। 1896 সালে স্বামীজি জিজ্ঞেস করেন তুমি কেন এসেছো? মহেন্দ্রনাথ বলেন ব্যারিস্টার হতে এসেছি। এবং ব্যারিস্টার হতে এসেছি শুনে তিনি বলেন যে দেখো, তুমিও যেমন উকিল বাড়ির ছেলে, আমিও তেমনি উকিল বাড়ির ছেলে, তাই ব্যারিস্টার হয়ে কোনো তুমি দেশের উপকার করতে পারবে না। আমি তোমাকে আমেরিকায় টেসলার কাছে পাঠাচ্ছি, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও। টেসলা তো ইলেকট্রিসিটি নিয়ে কাজ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও। মহেন্দ্রনাথ রাজি হন না, গুডউইন রাজি ছিলেন তাকে পৌঁছে দিয়ে আসতে আমেরিকায়। তারপর মহেন্দ্রনাথের সঙ্গে স্বামীজির সম্পর্ক চলে যায়। যখন স্বামীজি 1899 সালে আমেরিকায় যান,
মহেন্দ্রনাথের সঙ্গে দেখা হয় না। দেখা হয় না। 1902 সালে মহেন্দ্রনাথ যখন কাশ্মীরে আছেন তখন ব্রহ্মানন্দজি চিঠি লেখেন এবং খবর দেন স্বামীজির শরীর চলে গেছে। কিন্তু মহেন্দ্রনাথের এই তেজস্বিতাকে তিনি সমর্থন করেছেন। কিন্তু টেসলা বিরাট মানুষ ছিলেন। টেসলা বিবেকানন্দের সঙ্গে এক হোটেলে থাকতেন সবসময়, এক হোটেলে থাকতেন বক্তৃতা শুনতে যাবেন বলে। ওহো। এবং তিনি স্বামীজিকে বলছেন, হাউ ইজ ইট স্বামী that you ate so well, you spoke so well, you drank so well and slept so well. তখন স্বামীজি বললেন, বিকজ অফ ইন্ডিয়ান ফিলসফি। বললেন, হোয়াট ইজ দ্যাট? তখন স্বামীজি হেসে বললেন, দ্যাট ইজ কামিনী কাঞ্চন, কাম কাঞ্চন বিরহ। কাঞ্চন বিরহ, দ্যাট ইজ বিকজ অফ মাই restraint from lust and desire. তো তাই বাট কিন্তু টেসলা বলেছেন, হাউ ইজ ইট দ্যাট ইউ এট সো ওয়েল, ইউ স্পোক সো ওয়েল, ইউ স্লেপ্ট সো ওয়েল এন্ড ড্র্যাঙ্ক সো ওয়েল। বলেন, বিকজ অফ কাম কাঞ্চন বিরহ। স্বামীজি রসিকতা করতে খুব বন্ধু ছিলেন টেসলা। যেখানে তখন তো স্টার হোটেল ছিল না, খুব বড় বড় জায়গায় স্বামীজি বলতেন এবং টেসলা ইনভেরিয়েবলি স্বামীজিকে অ্যাকম্পানি করতেন। সব জায়গায় যাবেন স্বামীজি বক্তৃতা শুনতে। মানে কতখানি গভীর বন্ধুত্ব বুঝুন। এবং যদি বেঁচে থাকতেন স্বামীজি, তাহলে এডিসনের সঙ্গে টেসলার ঝামেলা হতে যেত না। স্বামীজি এডিসনকেও চিনতেন, টেসলাকেও চিনতেন। স্বামীজির গুরু ভাই এডিসনের ব্যক্তিগত বন্ধু ছিলেন স্বামী অবেদানন্দজি। এবং এখনো যে কলকাতার যে অবেদানন্দজির মঠ রয়েছে, রামকৃষ্ণ বেদান্ত মঠ, সেখানে যদি যান, সেখানে গিয়ে দেখবেন যে গ্রামাফোনটি দিয়েছিলেন এডিসন অবেদানন্দজিকে, এখনো সেখানে রেকর্ড বাজে, এখনো বাজে সেটা। হ্যাঁ, আত্মবোধানন্দজিকে যদি জিজ্ঞেস করা যায় তাহলে দেখা যাবে যে সেই রেকর্ডটি বাজছে। আচ্ছা আচ্ছা। উইলিয়াম জেমস, চতুর্থ নাম, বিরাট আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, মহাপণ্ডিত ছিলেন। এবং প্যারিসে স্বামীজির চিঠি আছে, সেখানে জেমসও বক্তৃতা করতে, সেটা ঘরের মধ্যে আলোচনা হচ্ছে, বিভিন্ন মানুষ বক্তৃতা করছেন এবং জেমস তার মধ্যে ছিলেন। জেমস অবেদানন্দজি খুব বন্ধু ছিলেন। এবং উইলিয়াম জেমস আর অবেদানন্দজির কাজ হচ্ছে লাইফ বিয়ন্ড ডেথ। লাইফ বিয়ন্ড ডেথ, হ্যাঁ। এখন যেটা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, তার জনক ছিলেন অবেদানন্দজি এবং উইলিয়াম জেমস। এবং অবেদানন্দজি সম্বন্ধে স্বামীজির বিখ্যাত রসিক মন্তব্য, কালীর সব ভালো, বড় ভূত ভূত করে, ভূত ভূত করে, ভূত ভূত করে। এই যে এখন যেটা হয়েছে যে প্যারানর্মাল এক্সিস্টেন্স, আপনি তো জানেন যে কলকাতায় প্যারানর্মাল গ্রুপ তৈরি হচ্ছে, সারা পৃথিবীতেই হয়েছে। তারা ইলেকট্রিক ওয়েভ দিয়ে বলে দেয় যে ঘরে কোনো স্পিরিট আছে কিনা। ও আচ্ছা, সাংঘাতিক। কলকাতা সে গ্রুপে আমি চিনি সবাইকে, এবং সারা পৃথিবীতে এরা রয়েছে, আলোচনার বিষয়। এরা প্যারানর্মাল, ধরুন আপনি দেখছেন যে ঘরের মধ্যে কিছু হচ্ছে, সামথিং উইচ ইউ ক্যানট এক্সপ্লেইন র্যাশনালি, তারা সেই যন্ত্র দিয়ে বলে দেবে যে এখানে কিছু প্যারানর্মাল আছে কিনা। এই অসাধারণ। অবেদানন্দজি এবং জেমস শুরু করেছিলেন। উইলিয়াম জেমস মহাপণ্ডিত ছিলেন, একদম আমেরিকান এডুকেশনিস্ট, আমেরিকান সাইকোলজিস্ট এবং পার্সোনাল ফ্রেন্ড অফ অবেদানন্দ, ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ বিবেকানন্দ। অবেদানন্দ ছিলেন তো অনেকদিন। অবেদানন্দজি মনে রাখবেন 1896 থেকে 1921 এত বছর আমেরিকা ছিলেন, 25 বছর আমেরিকা ছিলেন তখনকার দিনে, এবং অনবদ্য ইংরেজি বলতেন। আমাদের দুর্ভাগ্য, আমরা কমপ্লিট ওয়ার্কস অফ অবেদানন্দ পড়ি না। Complete works of Abhinanda is also available. Brilliant, available মানে brilliant. অবেদানন্দজি তো লেখা আপনার জননীং শারদাং দেবী মন্ত্র, অবেদানন্দজি। এবং অবেদানন্দজি বলেছিলেন, হোয়াট ইজ রিলিজিয়ন? সায়েন্স অফ দি মাইন্ড। সায়েন্স অফ দ্য মাইন্ড, হ্যাঁ। এবং মাইন্ড নিয়ে তার কাজ, মনের বিচিত্র রূপ, তার বিখ্যাত বই ইংরেজিতে। কিন্তু উইলিয়াম জেমস বন্ধু ছিলেন। এই চারজন এরা স্বামীজির কাছে এসেছিলেন তার ব্যক্তিত্ব দেখে। ওই এর কথা ম্যাগনেটিক পার্সোনালিটি। এবং জামশেদজি টাটা জোসেফিন ম্যাকলাউডকে বলেছিলেন, জাপানে যখন স্বামীজি হাঁটতেন সবাই রাস্তা ছেড়ে দিত এই বলে যে ভগবান বুদ্ধ রাস্তা দিয়ে হাঁটছেন। আপনার কাছেই শোনা। এইরকম ব্যক্তিত্ব ছিল স্বামীজি। এই 30 বছরের ছেলে বা 35 বছরের ছেলে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তারা দেখে। কেন জানেন তো? কমপ্লিট পার্সোনালিটি ডেভেলপমেন্ট। যেমন শ্রীরামকৃষ্ণ, আমরা তো গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে দেখে শ্রীরামকৃষ্ণের কথা ভাবি, অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তা তো ছিলেন না। এমন ব্যক্তিত্ব ছিল যে বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী
কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম হেস্টি, জোসেফ কুক, সবাই তাকে দেখুন, সবাই অবাক হয়ে যাচ্ছে। কেশবচন্দ্র সেন লিখছেন যে তিনি জাহাজে উঠেছেন, আজকে তিনি নেতা, কখনো গান গাইছেন, কখনো কথা বলছেন, কখনো হাস্যরসে মেতে উঠেছে। কেশব সেনের জামাই লিখছেন। তো এই স্বামীজির ব্যক্তিত্ব, নয়তো সারা বার্নার্ড, কালভে, উইলিয়াম জেমস, নিকোলা টেসলা, ভাবুন তো, একটি ছেলে, তিনি ভারতীয়, তিনি কালা আদমি, তার সঙ্গে এক হোটেলে আছেন, তার যেখানে যেখানে বক্তৃতা সেখানে সেখানে টেসলা অ্যাকম্পানি করছে। আর টেসলা তখনই আমেরিকায় বিখ্যাত লোক। টেসলা কিন্তু এই গাড়ির জন্য বিখ্যাত নয়, সেটা এখন পরে, কিন্তু তিনি ইলেকট্রিক্যাল ওয়েভের বিরাট মানুষ, বিরাট ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্ব। এবং পরে বিপুল ধনী। এই টেসলাকেই তো স্বামীজি শিখিয়েছিলেন স্পিরিট অ্যান্ড ম্যাটার আর ইন্টারচেঞ্জেবল। হ্যাঁ, ভাবা যায় নাকি? এই যে E=mc², সেইটা স্পিরিচুয়ালি স্বামীজি টেসলাকে বুঝিয়েছিলেন। এবং যে স্পিরিট অ্যান্ড ম্যাটার আর ইন্টারচেঞ্জেবল, টেসলা ফলো করতে পারলেন না, স্বামীজি চলে গেছেন ধরে। হোয়াট ইজ স্পিরিট, হোয়াট ইজ ম্যাটার, ম্যাটার কন্টেন্টস আ পার্ট অফ স্পিরিট, এবং দে আর ইন্টারচেঞ্জেবল। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আজকে আমরা এই চারজন মনীষী ব্যক্তির সঙ্গে স্বামীজির ওই অল্প বয়সের যোগাযোগের ব্যাপারটা বোধহয় অজানা থাকতো যদি না আজকের আলোচনায় আমরা এই তরুণ বাবুকে নিয়ে এই তথ্যগুলো পেলাম। সামান্যই হয়তো রয়েছে, কিন্তু এটা আমাদের ইন্ধন যোগাবে যে এদের সম্বন্ধে আমরা আরো বেশি ঔৎসুক হই, আরো রিসার্চ করি। এবং যেটা বললেন যে স্বামী অভেদানন্দজি মহারাজেরও আমরা এখনো ভালো করে সেই কমপ্লিট ওয়ার্কস আমরা পড়া হয়নি, বরং আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা এই চারজন ছাড়াও অভেদানন্দ মহারাজ বা সেই রকম অনেক অজানা তথ্য আমরা জানার চেষ্টা করবো। আশা করি আপনারা এনজয় করেছেন আজকে। ভালো থাকবেন, নমস্কার।